নাইস, কারেক্ট। তো লাস্ট দিন আমরা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি অ্যান্ড স্কেলার কোয়ান্টিটি নিয়ে কথাবার্তা বলছিলাম, তাই না? আজকে আমরা বেসিক্যালি যেহেতু আপনাদের সামনে এক্সাম আছে, সো আমি ডেফিনিশনসের দিকে খুব একটা না গিয়ে একদম কন্টেন্টে চলে যাব, ঠিক আছে? তো হোয়াট উই উইল স্টার্ট উইথ ইজ ডিস্টেন্স। এখন ইন অর্ডার টু পারফেক্টলি আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ডিস্টেন্স, আমরা আগে যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে কিছু সাপোর্টিং কনসেপ্ট একটু চিন্তা করব। ফর এক্সাম্পল, প্রথমে যে সাপোর্টিং কনসেপ্টটা নিয়ে আমাকে একটু চিন্তা করতে হবে সেটা হচ্ছে রেফারেন্স ফ্রেম। এই টার্মটা কি শুনছেন আগে? রেফারেন্স ফ্রেম অথবা ফ্রেম অফ রেফারেন্স। আচ্ছা, আমরা যখন একটা গ্রাফ পেপারে এক্স এক্সিস ওয়াই এক্সিস ডিনোট করি, এক্স ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এক্সিস, ওয়াই ইজ দ্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এক্সিস, তাই না? আচ্ছা, তো এই ক্ষেত্রে এক্স এক্সিস আর ওয়াই এক্সিস মিলে একটা কোঅর্ডিনেট সিস্টেম আমাকে দেয় না? চিন্তা করে দেখেন, গ্রাফ পেপারে যখন আপনি এক্স এক্সিস প্লট করছেন, ওয়াই এক্সিস প্লট করছেন, তারপর সেই গ্রাফ পেপারের যে কোনো পয়েন্টে আপনি যাইতে পারেন, স্টার্টিং ফ্রম দ্য অরিজিন, তাই না? তো লেটস সে দিস ইজ ইউর অরিজিন। অরিজিন বলতে আমরা আসলে কোন পয়েন্টটাকে বুঝি? যেখানে 0 0 হয়, এক্স এক্সিস আর ওয়াই এক্সিস একটা একটাকে ইন্টারসেক্ট করে, রাইট? আচ্ছা, তো এই ইন্টারসেক্টিং পয়েন্ট থেকে আমরা যে কোনো দিকে, যে আমাকে প্লাস প্লাস দুইটা, তো আমাকে যদি প্লাস প্লাস দুইটা কোঅর্ডিনেট বলে, তাহলে রাইট হ্যান্ড সাইডে আপওয়ার্ডে যেই আমার কোয়াড্রেন্টটা আছে, দ্যাট মিনস দিস কোয়াড্রেন্ট, এইখানকার সব কোঅর্ডিনেট সিস্টেমের পয়েন্টের ভ্যালু হয় প্লাস প্লাস। যদি আমাকে মাইনাস প্লাস বলে, দেন আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে মুভ করি, এখানে মাইনাস প্লাস, তাই না? অ্যান্ড এখানে হচ্ছে মাইনাস মাইনাস অ্যান্ড দিস ইজ প্লাস অ্যান্ড মাইনাস, তাই না? মানে এক্স প্লাস ওয়াই মাইনাস বিং দ্যাট অর্ডার পেয়ার। তো আপনি এই এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে এই পুরো গ্রাফ পেপারের যে কোনো জায়গার যে কোনো পয়েন্টের একটা ডেসক্রিপশন আমাকে দিতে পারেন, রাইট? কিসের হেল্প নিয়ে নিচ্ছেন? কোঅর্ডিনেট সিস্টেমের হেল্প নিচ্ছেন। এই কোঅর্ডিনেট সিস্টেমটাই আসলে ফ্রেম অফ রেফারেন্স। আপনি যে এখানে গ্রাফ ড্র করবেন, গ্রাফটা কই ড্র করবেন? এক্স ওয়াই প্লেনে। এটার নাম আছে না একটা, আমরা এটাকে এক্স ওয়াই সারফেস বলি বা এক্স ওয়াই প্লেন বলি, তাই না? এই এক্স ওয়াই প্লেনটাই মার্কড বাই দ্য হরাইজন্টাল লাইন অ্যান্ড দ্য ভার্টিক্যাল লাইন ইজ দ্য হোল ফ্রেম অফ রেফারেন্স। সো রেফারেন্স ফ্রেম মানে আসলে কি? কোঅর্ডিনেট সিস্টেম, নাথিং এলস। ঠিক আছে? এখন কথা হচ্ছে এই কোঅর্ডিনেট সিস্টেমটার কাজ কি? এই কোঅর্ডিনেট সিস্টেমটার কাজ হচ্ছে আপনাকে ডেসক্রিপশন দিতে হেল্প করবে। ডেসক্রিপশন দ্য অবজেক্টস ইফ দে আর ইন মোশন অর ইফ দে আর ইন অ্যাট রেস্ট, এই ডেসক্রিপশনটা আপনাকে হেল্প করবে। যদি অ্যাট রেস্ট হয় তাহলে শুধুমাত্র ওই অবজেক্টের একটা পজিশন থাকবে, আর কিছু থাকবে না। বা যদি অ্যাট রেস্ট থাকে, দেন আমার ওখানে কি কি থাকবে? আমরা ডিস্টেন্স পাবো বা ডিসপ্লেসমেন্ট পাবো বা ভেলোসিটি পাবো। এখন ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, ভেলোসিটি পর্যন্ত আমরা চিন্তা না করি, আমরা আপাতত ডিস্টেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট, আমার ওখানে একটা ইনিশিয়াল পজিশন থাকে, একটা ফাইনাল পজিশন থাকে, রাইট? এই পুরা ডেসক্রিপশনটা দিতে আপনাকে হেল্প করবে কে? এই কোঅর্ডিনেট সিস্টেম বা রেফারেন্স। ঠিক আছে? তো যদি রেফারেন্স ফ্রেমের ডেফিনিশন জিজ্ঞেস করে, আমরা বলতে পারি ইট ইজ আ কোঅর্ডিনেট সিস্টেম দ্যাট হেল্পস আস ডেসক্রাইব দ্য অবজেক্টস ইন মোশন অর অ্যাট রেস্ট। ঠিক আছে? আচ্ছা, এখন এই রেফারেন্স ফ্রেমের মধ্যে একটা কি আছে? একটা অরিজিন আছে। এই অরিজিনের আরেকটা নাম হচ্ছে পয়েন্ট অফ রেফারেন্স বা রেফারেন্স পয়েন্ট। তো অরিজিন তাহলে আসলে কি? এমন একটা পয়েন্ট যেই পয়েন্টের রেফারেন্স ধরে আপনি বাকি সব পয়েন্টকে ডেসক্রাইব করবেন। আপনি চিন্তা করে দেখেন, এই ফ্রেম অফ রেফারেন্সের অরিজিন থেকে এইখানে মনে করেন এই পয়েন্টের ভ্যালু লেটসে 3, এটা আপনার নাম্বার লাইনেও দেখছেন, তাই না? তো এই 3টাকে আপনি ডিফাইন করতেছেন কিসের রেসপেক্টে? রাইট হ্যান্ড সাইডে 3টা ব্লক গেলে বা 3টা স্কোয়ার গেলে ইটস 3, ব্যাপারটা এরকম না? তো কার রেফারেন্সে আপনি 3টা নিচ্ছেন? জিরো রেফারেন্সে, তাই সেই রেফারেন্স পয়েন্ট বা পয়েন্ট অফ রেফারেন্স বা অরিজিন হচ্ছে বেসিক্যালি 0 পয়েন্ট বলবো। ঢাকারও একটা 0 পয়েন্ট আছে, জানেন কোথায়? হ্যাঁ, মতিঝিলে না ঠিক, গুলিস্তানে, বাট ক্লোজ। জিপিও, মানে জিপিও যদিও জেনারেল পোস্ট অফিস, আমাদের জেনারেল পোস্ট অফিসের অপোজিটে মানে 0 পয়েন্ট। দ্য রিজন ইজ, লেটস আপনি ঢাকা থেকে চিটাগং একটা চিঠি পাঠাবেন উইথ দ্য হেল্প অফ রাষ্ট্রীয় মানে গভর্নমেন্ট যে পোস্ট অফিস আছে ওইটার রেসপেক্টে। সো ওরা কি চিন্তা করবে? কতটুকু ডিস্টেন্সে আপনি জিনিসটা পাঠাবেন বা কই পাঠাবেন তার উপর বেস করে আপনাকে বিল করবে। এন্ড দ্যাট ইজ ওয়াই, বা যেহেতু গভর্নমেন্ট সিস্টেম, এটা গভর্নমেন্ট পোস্ট অফিস থেকে গভর্নমেন্ট পোস্ট অফিস পর্যন্ত ওরা ডিস্টেন্স ক্যালকুলেট করে। বুঝতে পারছেন? তো ঢাকার 0 পয়েন্ট থেকে চিটাগং 0 পয়েন্ট ধরেন লাগছে 350 কিলোমিটার, ওরা আপনাকে 350 কিলোমিটারের
একটা বিল দিবে এবং সেই 350 কিলোমিটারের জন্য আপনাকে চার্জ করবে। বুঝতে পারছি? যখন আমি বলি ঢাকা থেকে চিটাগং এর ডিস্টেন্স 350 কিলোমিটার, দ্যাট মিনস ঢাকার 0 পয়েন্ট থেকে চিটাগং এর 350 কিলোমিটার। বাট ইট কুড ভেরি ওয়েল হ্যাপেন যে আপনি উত্তর থেকে জার্নি করছেন, লেটস সে কথা আর আপনি চিটাগং এর মনে করেন খুলশি বলে একটা জায়গা আছে, আপনি চিটাগং এর খুলশি দিকে থামছেন, তো এটা 350 কিলোমিটার নাও হতে পারে, 350 হতে পারে, 360 হতে পারে, এনিথিং প্লাস মাইনাস সামথিং একটা ভ্যারিয়েশন থাকবে। তো তখন আপনার মনে হতে পারে ওই ঢাকা থেকে চিটাগং তো বইয়ে সবসময় পড়ে আসছে 350 কিলোমিটার, বাট এখন দেখতেছি 367 কিলোমিটার, মিলল না তো জিনিসটা। হ্যাঁ শিওর, পিছনে বসে না, কোনো সমস্যা নেই। তো বুঝতে পারছেন এই 0 পয়েন্টের সিগনিফিকেন্সটা হচ্ছে ও আপনাকে একটা স্টার্টিং পয়েন্ট দেয় যেখান থেকে আপনি ক্যালকুলেশন বা মেজারমেন্ট শুরু করবেন। এরপরে আসলে যেই অবজেক্টটা নিয়ে কথাবার্তা বলি আমরা, সেই অবজেক্টটা চলে আসে এবং ওইটার নাম হচ্ছে অবজেক্ট ইন রেফারেন্স। বাট অবজেক্ট ইন রেফারেন্স বারবার বলাটা একটু ডিফিকাল্ট, একটু মানে মানে কাম্বারসাম না, তো রেফারেন্স বলে ফেলছি, দেখছেন? রেফারেন্স রেফারেন্স। তো অবজেক্ট ইন রেফারেন্সকে আমরা আসলে অবজেক্ট নামেই ডাকি। এখন আপনারা কি করবেন, আপনারা যখন মোশন ডেসক্রাইব করতেছেন একটা অবজেক্টের ডিস্টেন্স আছে নাকি নাই, ডিসপ্লেসমেন্ট আছে নাকি নাই, অ্যাট দ্যাট টাইম আপনারা বেসিক্যালি একটা অবজারভেশন করতেছেন এবং সেই অবজারভেশনের একটা ডেসক্রিপশন আমাকে দিচ্ছে, তাই না? তো অবজারভেশনটা শুরু করতেছেন কোত্থেকে তাহলে? রেফারেন্স পয়েন্ট থেকে। দ্যাটস ইউর 0 পয়েন্ট, তাই না? কাকে অবজার্ভ করতেছেন? এই অবজেক্টকে অবজার্ভ করতেছেন। যেই মোমেন্টে আপনি অবজারভেশন শুরু করবেন সেটা হচ্ছে t=0। আপনারা চ্যাপ্টার 1-এ পড়ে থাকবেন যে ফিজিক্যাল ওয়ার্ল্ডের 4টা এলিমেন্ট আছে। ফিজিক্যাল ওয়ার্ল্ডে কটা এলিমেন্ট আছে? একটা হচ্ছে স্পেস, একটা হচ্ছে টাইম, একটা হচ্ছে ম্যাস, একটা হচ্ছে এনার্জি। ফিজিক্সে যাই হবে এই 4টা এলিমেন্টের ইন্টারাকশন হবে। হোয়াট এভার ইউ সি, আপনি মোশনে চিন্তা করে দেখেন, একটা অবজেক্ট প্লেস এ থেকে প্লেস বি তে যাবে, একটা স্পেস ক্রস করতেছে না? 10 সেকেন্ড লেটসে টাইম নিচ্ছে, সো টাইম ক্রস করছে না? যেই অবজেক্টটা ক্রস করছে ওর অবশ্যই ম্যাস আছে, এবং সে যে এ থেকে বি তে গেছে কাইনেটিক এনার্জি রাখছে না? তো ম্যাস, সরি, স্পেস, টাইম, ম্যাস, এনার্জি, এই 4টা হচ্ছে একটা ফিজিক্যাল ওয়ার্ল্ডের এলিমেন্টস। এদের ইন্টারাকশন নিয়ে আপনি কথাবার্তা বলতেছেন। তো আপনি যখন অবজেক্টটাকে t=0 তে অবজার্ভ করতেছেন, অবজেক্টটাকে আপনি লেটসে এ পয়েন্টে দেখছেন, আপনি আমাকে বুঝাচ্ছেন যে ভাইয়া এ পজিশনে পয়েন্ট আছে, বস্তু অবজেক্ট আছে। এখন যদি আমি জিজ্ঞেস করি ঠিক আছে এ পজিশন আছে, বাট এটার ভ্যালু কত, মেজারমেন্ট কত? বিকজ ফিজিক্স তো মেজারমেন্ট ছাড়া কথা বলবো না, চ্যাপ্টার 1-এ তো এটাই ছিল আমাদের, তাই না? তো আপনি এ পয়েন্টটাকে যে মেজার করবেন, এ পয়েন্টের মেজারমেন্টটাকে আমরা বলবো হচ্ছে দ্য পজিশন অফ পয়েন্ট। বুঝতে পারছি? এ পয়েন্টের মেজারমেন্ট হচ্ছে পজিশন অফ পয়েন্ট। এখন আপনি কার রেসপেক্টে মেজার করবেন? অরিজিনের রেসপেক্টে। তো লেটস সে আপনি যেই ফ্রেম অফ রেফারেন্স বা যে কোঅর্ডিনেট সিস্টেমে কাজ করতেছেন, সেই কোঅর্ডিনেট সিস্টেমে 0 বলছেন আপনি এই পয়েন্টকে, দিস ইজ ইউর 0 পয়েন্ট। আপনি তারপর 0 থেকে এ পয়েন্টে টেপ নিয়ে মাপলেন, বললেন যে এই ডিস্টেন্স হচ্ছে লেটস সে 2 মিটার, রাইট? তো দ্য পজিশন অফ দি অবজেক্ট ইজ কত? 2 মিটার অ্যাট t=0। বুঝাইতে পারছি? এইটাকে আমরা অন্য ল্যাঙ্গুয়েজে বলি যে 2 মিটারটা হচ্ছে এই অবজেক্টের কি ইনিশিয়াল পজিশন। তাহলে পজিশনকে আমরা কিভাবে ডিফাইন করতেছি? দ্য ডিস্টেন্স অর লেন্থ ফ্রম অরিজিন। কোন একটা অবজেক্ট একটা স্পেস আছে, এই স্পেস লোকেশনটা অরিজিন থেকে কতটুকু ডিস্টেন্স, কতটুকু লেন্থে আছে, এই লেন্থটাই হচ্ছে আমার জন্য পজিশন। বুঝাইতে পারছি? অনেকেই পজিশন এবং ডিস্টেন্স দুইটাকে মিলায় ফেলে, বিকজ মানে পজিশনও যখন আপনি মাপতেছেন আপনি লেন্থ মাপতেছেন, ডিস্টেন্স মাপার সময় আপনি কি মাপতেছেন? লেন্থ মাপতেছেন, রাইট? তো দুইটা কিন্তু এক জিনিস না। কেন? মনে করেন আপনি যেই ফ্রেম অফ রেফারেন্সে আছেন, ধরেন এটা একটা ফ্ল্যাট সারফেস। এই ফ্ল্যাট সারফেসে মনে করেন একটা এম ম্যাসের অবজেক্টকে আমি বসায় রাখছি, ঠিক আছে? আপনি বললেন যে এই এম ম্যাসের অবজেক্টটা এ পয়েন্টে আছে এবং সেই এ পয়েন্টটা, এটা আমাদের জন্য অরিজিন ও, এই ও থেকে লেটসে এবার আমি বললাম 5 মিটার ডিস্টেন্স। তো পজিশন কোথায়? 5 মিটার ডিস্টেন্স, সোজা কথা। এবং কোন দিকে? রাইট ওয়ার্ড। মাথায় রাখবেন পজিশন ইজ অলওয়েজ আ ভেক্টর। পজিশন অলওয়েজ আ কি? ভেক্টর। কেন ভেক্টর? কারণ আপনি বললেন লেটসে আপনি বিটপ থেকে 10 মিটার দূরে আছেন। বিটপটাকে যদি আমি একটা পয়েন্ট চিন্তা করি, দেন আশেপাশে 10 মিটার রেডিয়াস
360 অ্যাঙ্গেলে অসংখ্য পয়েন্ট পাবো না? 10 মিটার ডানে, 10 মিটার বামে, 10 মিটার উপরে, 10 মিটার নিচে। ডু ইউ সি? আমি যদি স্পেসিফাই করে না বলি 10 মিটার কোন দিকে, স্টিল দেয়ার ইজ অ্যান মানে নেসেসিটি অফ কোয়েশ্চেন। আমি কনফিউশনে আছি। বুঝতে পারছি? শুধু ভাই, পজিশন ইজ অলওয়েজ আ ভেক্টর, এটা মাথায় রাখবেন। পজিশন কি কোয়ান্টিটি? ভেক্টর কোয়ান্টিটি। ডিস্টেন্স কি কোয়ান্টিটি? স্কেলার কোয়ান্টিটি। So this is the first difference between position and distance. Position is a vector, distance is a scalar. Then এখন আমরা এখানে পজিশন বলতে কি বুঝতেছি দেখেন, এই যে অবজেক্টটা ও যদি t equals to 0 তে আপনি মনে করেন দেখছেন, t equals to 10 সেকেন্ড পর্যন্ত এই অবজেক্টটা এই পজিশনে ছিল, নড়াচড়া করে নাই। আমরা এটাকে কি বলবো? অবজেক্ট অ্যাট রেস্ট, রাইট? অবজেক্ট অ্যাট রেস্ট, ও তো ওর পজিশন চেঞ্জ করে নাই, করছে? তাহলে আমি কি ওর কোনো ডিস্টেন্স আছে বলতে পারবো? তো পজিশন এমন একটা প্রপার্টি, এমন একটা মেজারমেন্ট, যেটা অ্যাট রেস্ট থাকা অবজেক্টেরও আছে, যেটা আবার মোশন থাকা অবজেক্টেরও থাকবে। বুঝতে পারছি? কিন্তু ডিস্টেন্স দুইজনের থাকবে না। অ্যাট রেস্টে থাকা অবজেক্টের কোনো ডিস্টেন্স নাই, মোশনে থাকা অবজেক্টের ডিস্টেন্স আছে। তো পজিশন আর ডিস্টেন্স সেকেন্ড একটা আমরা ডিফারেন্স পাই গেলাম। আপনাদের তো শর্ট অ্যান্সার কোয়েশ্চেন থাকবে না এবার পরীক্ষায় 10টার মতো, যতটুকু আমি জানি। তো এরকম টাইপের শর্ট অ্যান্সার কোয়েশ্চেন আপনারা এনকাউন্টার করতে পারেন। রাইট ডাউন দ্য ডিফারেন্সেস বিটুইন পজিশন অ্যান্ড ডিস্টেন্স। আচ্ছা, এনিওয়েজ, এখন তাহলে পজিশনটা কি মনে রাখছে? তো পজিশনটাকে আমরা কিভাবে ডিফাইন করছি? পজিশন হচ্ছে অরিজিন থেকে লেন্থ। দিস ইজ দ্য পজিশন। পজিশন হচ্ছে লেন্থ ফ্রম দি অরিজিন। বুঝতে পারছি? এই অবজেক্ট অ্যাট রেস্টে আছে, তার শুধু পজিশন আছে, তার ডিস্টেন্স কোনো কথা বলার প্রয়োজন। এরপর আমি মনে করেন t ইকুয়ালস টু 0 তে এই অবজেক্টটাকে এখানে দেখেছি, and after a certain time, let's say t equals to কত সেকেন্ড, ধরেন 10 সেকেন্ড, t equals to 10 সেকেন্ড পর আমার অবজেক্টটা এখন এই পজিশনে, ঠিক আছে? এই পজিশনটাকে আমরা বললাম মনে করেন বি পজিশন। তাহলে বি পজিশনের ম্যাগনিটিউড কত সেটা মাপার জন্য আমাকে কি করতে হবে? অরিজিন থেকে বি পয়েন্টের লেন্থ ক্যালকুলেট করতে, ঠিক আছে? লেটস সে দ্যাট ইজ 10 মিটার, ঠিক আছে? তাহলে এই এক্সাম্পলে আমার অবজেক্টটার ইনিশিয়াল পজিশন কোথায়? 5 মিটার। এটা হচ্ছে আমাদের জন্য কি? ইনিশিয়াল পজিশন। ফাইনাল পজিশন কোথায় আছে? 10 মিটার, তাই না? তো এই 10 মিটার বি পয়েন্টটা হচ্ছে আমার জন্য ফাইনাল পজিশন। ডিস্টেন্সের ডেফিনিশন, ইনিশিয়াল পজিশন ফাইনাল পজিশন যাওয়ার জন্য অবজেক্ট অ্যাকচুয়ালি যতটুকু প্যাথ ক্রস করছে, যতটুকু রোড ক্রস করছে, এখানে ডিরেকশনের কোনো ভ্যালু নাই। ইভেন ইফ লেটস সে, আমি একটু পরের পেজে আরেকটা এক্সাম্পল দিই। লেটস সে একটা অবজেক্ট এ পয়েন্টে ছিল এবং সে কিছুক্ষণ পর ট্রাভেল করে বি পয়েন্টে আসছে, ঠিক আছে? এই এ আমি ধরেন এখানে অরিজিন বললাম হচ্ছে কি এই পয়েন্ট, ঠিক আছে? ও ও থেকে এ পর্যন্ত যে লেন্থ সেটা মনে করেন 2 মিটার, ঠিক আছে? আর ও থেকে বি পর্যন্ত যে লেন্থ, দেখেন আমি কিন্তু পারপেন্ডিকুলার লেন্থ বা এমন কিছু বলি নাই, বলছি আমি জাস্ট বলছি কি লেন্থ। তো এক্স্যাক্টলি আমি কি করছি, এই প্যাথ ফলো করে একদম এই পর্যন্ত বুঝতে পারছেন জিনিসটা? হ্যাঁ, এই লেন্থটা মনে করেন বললাম 15 মিটার, কথার কথা। এই 2 মিটার পজিশন 15, আপনি প্রপারলি এই প্যাথ ক্রস করছে, এই হচ্ছে আপনার জন্য। তাহলে আমাকে এই পারপেন্ডিকুলার ডিসটেন্স ক্যালকুলেট করতে পারছি। তো দিস path crossed by an object from position final position. Confusion?
ডিরেকশন ডিরেকশন কি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি না টেস্ট কোয়ান্টিটি? সরি, ডিস্টেন্স ডিস্টেন্স। এরকম টাইপের এমসিকিউ আমরা পড়ে আসছি। ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কয়টা? 7টা, 7। মাস, লেন্থ, টাইম, ইলেকট্রিক কারেন্ট বা ইলেকট্রিসিটি, টেম্পারেচার, আর একটা হচ্ছে লুমিনাস ইন্টেন্সিটি আর অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স। 7টাকে আমরা বলছি ফান্ডামেন্টাল। আপনি যখনই লেন্থ ক্যালকুলেট করবেন, সেটা এই টাইপের লেন্থ হোক না কেন, পজিশন লেন্থ ক্যালকুলেট করতেছেন, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। ডিস্টেন্স লেন্থ ক্যালকুলেট করতেছেন, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। ডিসপ্লেসমেন্ট স্টিল লেন্থই ক্যালকুলেট করতেছেন, ফান্ডামেন্টাল। কনফিউশন? ভেরি গুড, ভেরি গুড। তো এই হচ্ছে কি ডিস্টেন্স। যেহেতু ডিস্টেন্স একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি এন্ড ইট ইজ লেন্থ, সো ডিস্টেন্সের ইউনিট আর লেন্থের ইউনিট, এসআই ইউনিট হচ্ছে মিটার। তো SI unit for distance is meter and dimension for distance is L. আপনারা যখন কোনো কিছু ডেফিনিশন করবেন, অবশ্যই খেয়াল রাখবেন there needs 5 things there present. গতকালকে আমাদের শিক্ষা উপদেষ্টা একটা কথা বলছে মিডিয়াতে, এনে শুনছে। এরপর থেকে বাংলাদেশে কখনো SSC আর HSC পরীক্ষায় ক্ষয়রাতি নাম্বার দেওয়া হবে না। ক্ষয়রাতি নাম্বার হচ্ছে আগে যেটা হইতো 30 পায়, তাকে 3 নাম্বার এক্সট্রা দিয়ে 33 করে পাস করে দিত। কেউ যদি 77 পায়, তাকে 3 নাম্বার এক্সট্রা দিয়ে 80 করে দিত। এবং কালকে শিক্ষা উপদেষ্টা বলছেন যে এইবারের SSC-তে A+ এবং পাশের হার দুইটাই কমবে, HSC-তেও কমবে, এবং ফার্দার ডাউন দ্য লাইন এটা কন্টিনিউ করবে। এবং ইফ ইউ লুক ক্লোজলি দেখেন, আমাদের দেশে ফরেন ইনভেস্টমেন্ট লাগবে, এটা তো মানুষজন এসে ফ্যাক্টরি না দিলে জব হবে না। ফরেন কোম্পানি এই দেশে যখন ইনভেস্টমেন্ট করবে, ওরা চিন্তা করবে এই কোম্পানিতে কাজ কারা করবে? এই দেশের গ্র্যাজুয়েটরা। এই দেশের গ্র্যাজুয়েটরা কিভাবে পড়াশোনা করে আসছে, ওদের পড়াশোনার স্ট্যান্ডার্ড কিরকম, ওদের SSC HSC পরীক্ষা কিরকম নাম্বারিং করে, এইগুলা সব চিন্তা করে ওই কোম্পানিটা এখানে ইনভেস্টমেন্ট দিবে নাকি দিবে না, তার উপর ডিসিশন নেবে। প্লেন অ্যান্ড সিম্পল। যদি এই দেশের এডুকেশন ইমপ্রুভ না হয়, গত 16 বছরে বা গত 20 বছরে বা গত 50 বছরে যেরকম কোনো ভালো ফরেন কোম্পানি আসে নাই, তাই গুগলে বাংলাদেশে কোনো অফিস নেই, ইন্ডিয়াতে আছে, এটার কোনো অফিস নাই। অ্যামাজন তো বাংলাদেশেই নেই, বাট ইন্ডিয়াতে আছে, রাইট? দেয়ার ইজ এ রিজন ফর ইট। ম্যাকডোনাল্ডস বাংলাদেশে নাই, হ্যাঁ? পেপাল তো আরো অনেক দূরের কথা। স্টার্লিং তাও আসছে জাস্ট বিকজ ডক্টর ইউনূস বলছে তাই, আদারওয়াইজ আসতো না, ইউনো। তো এবং স্টার্লিং বাংলাদেশে আসলেও দেখবেন এখানে অফিস নাই। উবারের কোন অফিস বাংলাদেশে নাই, ইউনো। জাস্ট ড্রাইভারদের সাথে ডিল করে উবার, বাকি পুরাটুকু ডিল করা হচ্ছে ইন্ডিয়া থেকে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কন্ট্রোল হয় ইন্ডিয়া থেকে, বিকজ ওই রকম গ্র্যাজুয়েটস এই দেশে, ওই তো শিক্ষা ব্যবস্থার, আর যারা ভালো আছে এমন না সবাই খারাপ, যারা ভালো আছে তারা থাকে না দেশে, ওইটা পড়ছে মেডিকেলে বসে, তারা বাংলাদেশে থাকে না। এনিওয়েজ, এটা ডিফারেন্ট। এই জন্য বলছি বিকজ আপনাদের SSC আপনাদের HSC পরীক্ষায় নাম্বার আর আগের মতো দিবেন, এটা জাস্ট এবারের SSC রেজাল্ট দেখেন। কেন বলতেছি? আপনার SSC পরীক্ষায় আপনি A+ পাচ্ছেন কি পাচ্ছেন না, নাম্বার কত ভালো পাবেন কি পাবেন না, ডিপেন্ড করবে আপনি কিভাবে পরীক্ষার খাতায় কমিউনিকেট করতেছেন। যখন কোনো ডেফিনিশন লিখ, মেক শিওর সেই ডেফিনিশনের 5টা জিনিস থাকে। 1 নাম্বার জিনিস হচ্ছে একটা কোয়ালিটেটিভ লাইন থাকবে, যেই লাইনটা বুঝে আমি পরে বুঝবো যে আচ্ছা দিস ইজ দ্য কোয়ালিটি অফ দিস পার্টিকুলার ফিজিক্যাল কোয়ান্টিটি। এটা শুধুমাত্র ফিজিক্সের জন্য না, ফিজিক্স, ম্যাথ, বায়োলজি, কেমিস্ট্রি, এনিওয়ার ইউ রাইট ডেফিনিশন, এই ব্যাপারটা থাকবে। নাম্বার 2, যেহেতু ফিজিক্স, দ্যাটস ওয়াই ইউ নিড আ কোয়ান্টিটেটিভ সাইড অ্যাজ ওয়েল। তো নাম্বার 2-তে একটা কোয়ান্টিটেটিভ লাইন থাকবে। আমি যখন এখানে ডিস্টেন্সের ডেফিনেশন বলছি, টোটাল পাথ ক্রস, এটা আপনার কোয়ান্টিটেটিভ পার্ট, রাইট? অ্যান্ড বাই অ্যান অবজেক্ট ইন মোশন ফ্রম ইনিশিয়াল টু ফাইনাল পজিশন, এইটা পুরাটা হচ্ছে তার কোয়ালিটেটিভ পার্ট। That's how the whole definition holds water. তাছাড়া আসলে একটা ডেফিনিশন, আমরা মনে করি ডেফিনিশন তো 1 নাম্বারের জন্য লিখছে, এক লাইন লিখে শেষ করে দেই, তারা নাম্বার দিল না। তা আগে তো বোর্ডে দিত, বিকজ আগে একটা গভর্নমেন্টের প্রেশার ছিল, আমাদের পাশের হার বেশি দেখাইতে হবে, A+ বেশি দেখাতে হবে। Never again in this country, hopefully. Anyways, তো third যে থিংটা লাগবে,
সেটা হচ্ছে একটা ইকুয়েশন ইফ অ্যাপ্লিকেবল। লাইক আপনি ভেলোসিটিকে ডিফাইন করতেছেন, ভেলোসিটি কাকে বলে? একটা অবজেক্ট ইউনিট টাইমে যতটুকু ডিসপ্লেসমেন্ট করে সেটা হচ্ছে তার ভেলোসিটি, রাইট? তাহলে আমরা উই নো ভেলোসিটি v ইকুয়ালস টু টোটাল ডিসটেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম, বা v ইকুয়ালস টু s বাই t, রাইট? এই ইকুয়েশনটা যখন আপনি দিচ্ছেন, একটা ক্লাস 6 এর বাচ্চা, সে মনে করেন ভেলোসিটি সম্পর্কে আইডিয়া নাই, বাট আপনার ভেলোসিটির ডেফিনেশন পড়ে যেন সে অ্যাটলিস্ট বুঝতে পারে যে হোয়াট উই আর টকিং অ্যাবাউট হিয়ার। বুঝতে পারছি? দ্যাট রিচার্ড ফাইনম্যান বলে একজন ফেমাস ফিজিসিস্ট ছিল, আমার কথা ছিল আমাদের কমিউনিকেশন ফিজিক্স মানে সায়েন্টিফিক ফিল্ডে কমিউনিকেশন এমন হওয়া উচিত যেটা স্ট্যান্ডার্ড 5 এর বাচ্চাকেও বুঝাইলে যেন বুঝে। দ্যাটস হোয়াট আ প্রপার কমিউনিকেশন ইজ। এবং এক্সামের থেকে বড় কমিউনিকেশন আপনি আপনার লাইফে কোনো, কারণ আপনি চিন্তা করেন বোর্ড এক্সাম দিচ্ছেন, খাতা জমা দিচ্ছেন, আপনার চেহারা স্যার চিনে না, জানে না, জাস্ট খাতাটা ওখানে আছে, আপনাকে কতটুকু নাম্বার দিবে বেসড অন দ্যাট মেরিট অফ দ্য খাতা। এনিওয়েজ, নাম্বার 4 এ লাগবে হচ্ছে ইউনিট অ্যান্ড ডিমেনশন। এটাও ইফ অ্যাপ্লিকেবল, সব জায়গায় ইউনিট এবং ডিমেনশন অ্যাপ্লিকেবল না। তাই যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ অ্যান ইরর ইন ক্যালকুলেশন, ইরর ইন মেজারমেন্ট, ওটার কোনো ইউনিট নাই, ওটার কোনো ডিমেনশন নাই। বাট যখন জিজ্ঞেস করছি হোয়াট ইজ ভেলোসিটি, আপনার ওটার এসআই ইউনিট আছে, বিকজ আপনার পড়ছে না ইউনিট সিস্টেম আছে 3-4টা, এফপিএস, এমকেএস, আবার একটা অ্যাড করছি এসআই এমকেএস কে, রাইট? তো আপনি যদি ইউনিট না বলেন আপনি কমিউনিকেট কিভাবে করতেছেন, রাইট? দিস ইজ বাই ইউনিট এবং ডিমেনশন। আবার কেন লাগে? তাতে ইনফিনিট নাম্বারস অফ ডিরাইভড কোয়ান্টিটি আছে, বাট ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কয়টা? 7টা। এটা মনে রাখা খুব একটা কঠিন না। তো আপনি যদি একটা আননোন কোয়ান্টিটি পান দেখেন, তো আপনি যদি ওটা ডিমেনশন ইকুয়েশনটা দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটির কোনটা কোনটা মিলে ওই নতুন কোয়ান্টিটি, আননোন কোয়ান্টিটি। হেল্পস ইউ কমিউনিকেট, হেল্পস ইউ আন্ডারস্ট্যান্ড। দ্যাটস ওয়াই ইউনিট এবং ডিমেনশন। এবং লাস্টলি ফাইনালি এক্সাম্পল। এবং এক্সাম্পল একটা রিলেটেবল এক্সাম্পল, যখন আপনি ডিস্টেন্সটাকে ডিফাইন করতেছেন, বলে দেন লেটস অ্যাজিউম একটা অবজেক্ট ও থেকে বি পর্যন্ত আসছে টোটাল 15 মিটার পাথ ক্রস করে, ইরেসপেক্টিভ অফ দ্য পাথ শেপ দ্য ডিস্টেন্স ইজ 15 মিটার। আর আপনি এখন চিন্তা করতেছেন কি, আমি জানি যে ভাইয়া 1 নাম্বারের জন্য 5 লাইন লিখতে তো সময় শেষ হয়ে যাবে, বাসায় বসে লিখে। ইউ নিড টু লার্ন কত ফাস্ট আপনি গুলো লিখতে পারেন। বাট হ্যাঁ, একদম মানে 5 লাইন হবে না, মানে হয়তো 3 লাইন হবে, বাট এই 5টা জিনিস সবার ক্ষেত্রে হবে। ইফ ইউ থিঙ্ক হার্ড এনাফ সবকিছুতে এক্সাম্পল দিতে পারবেন। আপনি বলেন না একটা যে এরকম এক্সাম্পল দিতে পারবেন না, কারণ আপনি ইরর ইন পার্সেন্টেজ হোয়াট ইজ কল্ড ডেফিনেশন দেওয়া যাবে। লেটস সে অ্যাজিউম উই হ্যাভ আ ফ্যাক্টরি অফ নাটস দ্যাটস মেকিং নাটস। এইটাই এখন আমাদের এখানে হয়তো 1 নাম্বারের জন্য দেয়, বাট আপনাকে কি করতে বলছে? ডিফাইন প্রোডাকশন। তো দ্য ডেফিনেশন অফ ডেফিনেশন 5টা জিনিস। এখন এখানে এটা করার প্রোজ এন্ড কনস তো বললাম যে টাইম পাচ্ছেন না। প্রোজ কি সেটা বলুন। আপনি যখন 5 লাইন লিখতেছেন, আপনাকেও একে 1 দিবে, 1 লাইনে লিখছে ওরেও কি করবে? একে 1ই দিবে, তাহলে কম বেশি দিবে। বাট মাথায় রাখবেন, তারা এভারেজে আপনার খাতা দেখার আগে অ্যাটলিস্ট 10-20টা খাতা দেখছে, সবাই এভারেজ লিখছে, একে 1 দিছে, যে কোনো রকমের 2-2 দিচ্ছে। বাট ওয়েন দে কাম টু 3 and 4, সি এন্ড ডি, ওইখানে দেখবেন কখনোই 3 দেয়, 2 দেয়, কখনো কখনো 1ও দিয়ে দেয়। আবার 4 এ আসেন, 4 এ ম্যাক্সিমাম টাইম 2 দেয়, 3 খুব ভালো হলে দেয়, 4 জীবনেও দেয়, তাই? যখন আপনার আগে 10টা খাতা সে এভারেজ এরকম নাম্বারিং করে আপনার খাতা পাইছে 1 নাম্বারের জন্য আপনি এতগুলো এফোর্ট দিচ্ছেন। বাঙালি তো বাবা মানুষ, আগে দর্শনধারী পরে গন্ডি। ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, উই অলওয়েজ জাজ এ বুক বাই ইটস কভার। তো আপনি যখন লিখতেছেন একটা স্টেমের স্ট্রাকচারে 1 এর এ লিখতেছেন, আপনি 1 এর এ আসছেন, যেটা আগে 10টা খাতা দেয় নাই, আপনি নিজে টিচার হলে কি করতেন? বায়াস হয়ে যেতেন না, তার এই ছাত্র ভালো, এই স্টুডেন্টটা ভালো। আপনি কিচ্ছু পারেন না, নোবডি নোজ আপনি কত পড়ে আসছেন, বাট আপনি এই এফোর্টটা দিচ্ছেন। ডু ইউ সি? সি এবং দিতে তখন রিফ্লেক্ট, ইট হ্যাপেন্স, ইটস কল্ড আ সাইকোলজিক্যাল গেম, প্লেইং আ সাইকোলজিক্যাল গেম উইথ এ টিচার। এবং আপনি শিওর থাকেন নাম্বার 3 and 4 অনেক জায়গায় আপনাকে গোজামিল দিতে হবে, পরীক্ষা দিয়ে আসছেন এর আগে, এবং এটা আজীবন দিতে হবে যতই ভালো মতো পড়ে যান না কেন। তো এই গোজামিলটা যেন স্যার ইগনোর করে যায়, দ্যাটস ওয়াই ইউ ডু দিস।
আপনি এতটা ইফোর্ট দিন। ইটস অ্যান ইনভেস্টমেন্ট, যেটা রিটার্ন আপনি 1 এর এ তে পাবেন না, 1 এর সি এবং 1 এর ডি তে পাবেন। কম্পাউন্ড ইফেক্ট চিন্তা করেন। প্রত্যেকটা স্টেমে যদি আপনি 1 নাম্বার করে এটার জন্য বেশি নিয়ে আসেন, 4টা স্টেম দিচ্ছেন, 5টা স্টেম দিচ্ছেন, 5 নাম্বার এক্সট্রা। দ্যাট মিনস আপনি 5টা এমসিকিউ বেশি ভুল করার সময় পাচ্ছেন। একটা ফ্লেক্সিবিলিটি পাচ্ছেন, একটা ব্রিদিং এয়ার পাইতেছেন। এখন তো যেহেতু শর্ট অ্যান্সার কোয়েশ্চেন আসছে, 2 নাম্বার করে দেখবেন 2 এ 1, 2 এ 1 দিয়ে আসছে স্যার। দ্যাটস ওয়্যার ইউ ক্যাপিটালাইজ অন ইট। তো এইগুলা খুবই আমরা আসলে যখন পড়াই, আমরা পড়াই যাই না, কমিউনিকেশন সিস্টেম আছে। দেখবেন একই কথা আপনি আপনার একটা ফ্রেন্ড বলছে, বাট আপনার ফ্রেন্ডেরটা অথবা আপনারটা বেশি অ্যাকসেপ্টেড হয়েছে বিকজ দ্য টোন ওয়াজ ডিফারেন্ট, দ্য ওয়ে অফ টকিং ওয়াজ ডিফারেন্ট, বাট মেসেজ কিন্তু একই দিচ্ছে। হয় না এরকম? ম্যান টু ম্যান ভ্যারি করে বিকজ কিভাবে কমিউনিকেট করতেছে। অনেক সময় দেখবেন টিচারকে কোয়েশ্চেন করছেন, একজন কোয়েশ্চেন করছে তার রেগে গেছে, পরের দিন একই কোয়েশ্চেন আরেকজন করছে সুন্দর করে নিছে। আপনি কিভাবে আসলে স্যারকে কোয়েশ্চেনটা আপনার সবসময় লাইফে এটা কাজে লাগবে। দ্য ডেফিনিশন অফ ডেফিনিশন, আপনি এই পয়েন্টগুলো বুঝতে পারছি। এনিওয়েজ, আরেকটা জিনিস কি দেখেন, ধরেন মনে করেন আপনার এগুলো লেখার কোনো ধৈর্য নেই, বাট স্টিল আপনি জানতেছেন। তাতে করে কি হবে, যখন আপনার সামনে একটা আননোন কোয়েশ্চেন আসবে, আপনাকে বলবে ফাইন্ড আউট দ্য ডিফারেন্স বিটুইন ডিস্টেন্স অ্যান্ড ডিসটেন্স ফর দিস অবজেক্ট। আপনি যেহেতু ডেফিনেশনটা প্রপারলি শিখছেন, আননোন কোয়েশ্চেনটাতে যা টার্ম বাইর করতে বলবে তা তো এগুলাই, এগুলো ডেফিনেশন আপনি পড়তেছেন বা পড়তেছেন না, রাইট? আননোন কোয়েশ্চেনটা আপনার জন্য সলভ করা একটু ইজিয়ার হবে কম্পেয়ার, বিকজ আপনি ডেফিনেশনটা জানেন, আপনি কনটেক্সট জানেন। দেখেন আমরা কনটেক্সট ছাড়া তো মিমও বুঝি না। কোয়েশ্চেন কোন দিক দিয়ে? কোয়েশ্চেন বুকের কনটেক্সট হচ্ছে ফার্স্ট অফ অল ফোকাস অন দ্য ডেফিনেশন। আমরা সবাই ফিজিক্স পড়তে গিয়ে আগে ফোকাস করি কোথায় জানেন? বলেন। ইকুয়েশনে। মোশন শুরু হয় এস ইকুয়ালস টু ভিটি দিয়ে, আর শেষ হয় গ্যালিলিওর ইকুয়েশন দিয়ে। কেউ জীবনে গ্যালিলিওর ওই যে 3টা ল আছে, ল এর স্টেটমেন্ট গুলা পড়ায় না। ইকুয়েশন, তারপর কি অঙ্ক। আই এম সেইং নাথিং রং উইথ দ্যাট, বাট যখন কোয়েশ্চেনটা ঘুরাই দিবে এবং ট্রাস্ট মি দিবে, এইবার রাজশাহী বোর্ড 2025 এসএসসি কোয়েশ্চেনে ওরা ইনক্লাইন সারফেসের একটা ম্যাথ দিছে। এই ইনক্লাইন সারফেসের কোনো টপিক বইয়ে নাই, বাট একটা এক্সাম্পল দেওয়া আছে লাস্টে ওই প্র্যাকটিক্যালে। একটা বই আছে, বইয়ের উপর একটা চক না ডাস্টার রাখছে, ওটা পয়লা যেতেছে দেখাচ্ছে, এর উপর বেস করে পুরো স্টেম দিয়ে দিছে। দ্যাটস গোয়িং টু বি হ্যাপেনিং মোর ফ্রিকোয়েন্টলি। আপনাদের ফোর্থ চ্যাপ্টারে আরেকটা জিনিস, একটা বইয়ের মধ্যে 2টা সুতা দিয়ে টান দিছে, দেখছেন? ওয়ান টি টু ডব্লিউ বলতে T1 T2 সোজা করা যাবে না, বিকজ ডব্লিউ ক্যান্সেল আউট করতে হবে, নিচে ওয়েট কাজ করতেছে, রাইট? এই ব্যাপারটা নিয়েও ম্যাথ দিয়ে দিতে পারে বই, কেমন? এবং আমি যখন পড়াবো আপনাদেরকে তখন দেখাবো যে খুব একটা যে সিলেবাসের বাইরে থেকে দিচ্ছে এগুলো এরকম না, আমরা জাস্ট ওভাবে পড়ি না। তো আমার কথা, আপনাকে আমি পরীক্ষা হলে পাঠাবো, ধরেন আমার 4টা চ্যাপ্টার আছে, আমি আপনাকে 2টা চ্যাপ্টার শেষ, আমি 2টা চ্যাপ্টার এমন ভাবে শেষ করে পাঠাবো যে ওইখান থেকে কোয়েশ্চেন করলে আপনি পরীক্ষার অ্যাড্রেস পাবেন না। আমি বলতেছি না সব পারবেন, সব কমন ফেলবো, হ্যাঁ আমার পক্ষে পসিবল না। আদারওয়াইজ মানে একটা ভাবে পসিবল, যদি আমি কোয়েশ্চেন যাই না এই আপনাদের, এটা আমার পক্ষে পসিবল না, পসিবল হলে করবো না। আমার কাজ হচ্ছে আমি যতটুকু আমার যে অ্যামাউন্ট অফ অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি আছে, আমার বেস্ট ওয়েতে আপনাকে দিয়ে দেওয়া, দিয়ে দেবো। এই জন্য আমি একটু ধরেন স্লোতে পড়াই। দেখেন আমি একটা ডেফিনেশন নিয়ে কতক্ষণ সময় দিচ্ছি, দ্যাটস বিকজ আমার না ফার্দার কোনো অঙ্ক দিলে আপনাকে বারবার বলতে হবে না এটা ডিস্টেন্স আর ডিসপ্লেস, তার তো সময় প্রতিদিন আপনাকে একে অঙ্ক বারবার করে করানো, রাইট? আপনারও তো বোরিং লাগবে, একসময় কি হবে আমি কিছু পারি না, স্যার পড়াইতে পারবে না, ইভেনচুয়ালি তাই হয়। এনিওয়েজ, অনেক দূরে চলে গেছি। তো ডেফিনেশনে ট্রাই করবেন এই 5টা জিনিস মেনটেন করতে। সব ডেফিনেশন আমি ক্লাসে দেখাই দেবো, আর গুড থিং হচ্ছে আপনাদের কাছে এখন চ্যাট জিপিটি আছে, জেমিনাই আছে। পরে আপনি বলেন যে আপনি আমারে মোমেন্টামের ডেফিনেশন লিখে দেন, কিন্তু এই 5টা জিনিস লিখতে হবে। তো আপনারা বলেন আমি ক্লাস 9-10 এর স্টুডেন্ট, বাংলাদেশের কনটেক্সটে 2-3 বার বললে আপনার সুন্দর করে একটা ডেফিনেশন লিখে দিন। তারপর আপনি আমার কাছে নিয়ে আসেন, টেক ব্যাক করেন, আমি আমি আপনাকে ফিডব্যাক দিই এভাবে লিখবেন নাকি লিখবেন না। আমার ইনবক্স অলওয়েজ ওপেন, গ্রুপে ভরায় ফেলেন, বা ব্যাটারি গিয়ে আমার ফেসবুক গ্রুপে পোস্ট, আবার মানে হোয়াটসঅ্যাপে দিলে হচ্ছে গিয়ে মিডিয়া অনেক ভারী। তো আই এম হিয়ার। এনিওয়েজ, তো
ডিসটেন্স ব্যাপারটা বুঝে এবং ডেফিনেশন চেষ্টা করেন। আমি বলতেছি না আপনি আজকে লিখে দিতে পারবেন, বাট আপনাদের এসএসসি 1 বছর 8-9 মাস পর, 8-9 মাস পর ইনশাল্লাহ পারবেন। একটা জিনিস হ্যাবিচুয়েটেড হইতে মাত্র ইউ হ্যাভ মোর দ্যান দ্যাট, ইউ হ্যাভ মোর দ্যান 3 মান্থ। ট্রাই করতে থাকেন, হয়ে যাবে, ভয় পাওয়ার কিছু নাই। আসেন এবার তো আমরা দেখবো হচ্ছে ডিসপ্লেসমেন্ট। বাই দ্য ওয়ে, আমি আপনাদেরকে গত ক্লাসে বলছিলাম যে ভেক্টর কেন ভেক্টর না, ফার্স্ট ভেক্টর কেন ভেক্টর, ভেক্টরে কি আছে, ভেক্টরকে আছে আপনারা বলেন না, ভেক্টরকে কেন ভেক্টর বলি? বিকজ ম্যাগনিটিউড আছে আর ডিরেকশন আছে, স্কেলারের কি নাই? ভুল কথা। দেখেন, ডিরেকশন নাই আর ডিরেকশন দরকার নাই আলাদা কথা। আপনার কাছে টাকা নাই, আপনি ফকির, আর আপনার টাকার দরকার নাই, আপনার কাছে এত টাকা আছে, এত টাকা দরকার নেই। তো scalars do not need a direction to be expressed completely. Vectors need a direction to be expressed. Scalars don't. But এটাও মূল পয়েন্ট না। আচ্ছা, আমাকে একটা কথা বলেন, 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটির মধ্যে একটা কি ইলেকট্রিক কারেন্ট না? হ্যাঁ, ইলেকট্রিক কারেন্ট কি কোয়ান্টিটি, ভেক্টর না স্কেলার? বিকজ অল ফান্ডামেন্টাল কোয়ান্টিটিজ আর স্কেলার, কোনো ভেক্টর ফান্ডামেন্টাল কোয়ান্টিটি নেই, আছে? বাট ইলেকট্রিসিটি কোথেকে কোথায় যায়? অলওয়েজ পজিটিভ থেকে নেগেটিভ, অলওয়েজ হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ, হাই পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়াল, তাই ডিরেকশন আছে। এটা কি ডিরেকশন না? তাহলে এটা কেন স্কেলার? হায়ার ম্যাথে 13, চ্যাপ্টার 13 বোধহয় আপনাদের হায়ার ম্যাথের ট্রিগোনোমেট্রি 9, 8, 9। তাহলে চ্যাপ্টার 8 হচ্ছে ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল পড়ছেন, ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেল, রেডিয়ানে মাপে যেটা। ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেল কিরকম? যদি হচ্ছে কি এরকম একটা হরাইজন্টাল লাইন থাকে, এটার সাথে আমি একটা ইনক্লাইন্ড লাইন নিছি, অ্যাজ লং এজ এটা অ্যান্টি ক্লকওয়াইজ গেছে, ওটা কি পজিটিভ অ্যাঙ্গেল, পজিটিভ রেডিয়ান সামথিং। আর যদি ক্লকওয়াইজ যায় তাহলে নেগেটিভ অ্যাঙ্গেল না? তো এই যে ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেল, ডিরেকশন আছে নাকি নাই? আছে তো, তাই? ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেল স্কেলার না ভেক্টর? ইউ সি হোয়াট আই মিন? স্কেলার কোয়ান্টিটির যে ডিরেকশন নাই, স্কেলার কোয়ান্টিটি ডিরেকশন, তো ডিরেকশন আছে নাকি ডিরেকশন নাই এটার উপর বেস করে স্কেলার কোয়ান্টিটি ডিফারেন্সিয়েট করে না, ডিফারেন্সিয়েট করে there is something called I am at chapter 12 portion 9 নেক্সট টার্মে থাকবে তো। ও বাদি করবে, ওকে, তাহলে তো একটু হ্যাঁ আবার ঝামেলা বাড়বে বিকজ ইন্টারভিউ আছে। এনিওয়ে, তো লজ অফ ভেক্টর অ্যাডিশন, যারা যারা এই লগুলো মানে তারাই ভেক্টর, যারা যারা মানে না তারা স্কেলার কোয়ান্টিটি। দ্য রিজন ইলেকট্রিক কারেন্ট ডিরেকশন অ্যাসোসিয়েট করার পরেও এটাকে আমরা স্কেলার বলি, বিকজ মনে করেন আপনার বাসায় মেইন একটা সার্কিট বোর্ডে কারেন্ট আসছে না, এরপর সেই সার্কিট বোর্ড থেকে বিভিন্ন রুমে বিভিন্ন তারে করে সেই কারেন্টটা ডিভাইড হয়ে গেছে না? তো মনে করেন এটা I1 কারেন্ট এই রুমে গেছে 1 নম্বর, I2 কারেন্ট 2 নম্বর রুমে, I3 কারেন্ট 3 নম্বর রুমে গেছে। বাট ডু ইউ থিঙ্ক যা কারেন্ট আসবে তাই বের হবে? হয় না, হয় যা, কারণ ওই অনুযায়ী বিল বিল আসছে। আমি তাহলে I1 algebraic summation, ও ভেক্টর ল মানে না, ও algebraic summation না। দ্যাটস ওয়াই সেম গোস ফর ডিস্ট্রিক্ট অ্যাঙ্গেল। কারণ এটা একটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা আরেকটা 25 ডিগ্রি অ্যাঙ্গেল, টোটাল অ্যাঙ্গেল কত? 30 + 25 55। অন্য কিছু হবে? ভেক্টর অ্যাডিশন ল পাশে থেকে এ থেকে আপনি বি, এভাবে বি থেকে সি কাটিয়ে গেছে,
কোথায় কোথায় গেছেন, রাইট? আপনি যদি এখন সেকেন্ড টাইম আপনার বরাবর না হয়ে ডটেড লাইন, তো আপনি ধরেন এটা আপনার নতুন সিট, তাইলে কি আপনার রেজাল্ট বা ঘটনার ফলাফল একই রকম? আপনার তখন জাস্ট স্লাইটলি ডানে চেপে এসি না হয়ে এসি প্রাইম হয়েছে, এখানে ওই যে ডিরেকশন এবিলিটিটা আসে। এই কেসে আমার এরকম কোনো নাই, দেখেন এখানে এক একটা দিয়ে গেছেন, রাইট? আবার আপনি এখানেও চিন্তা করেন, ধরেন এখানে একই ডিরেকশনে গেছে, কি কমেছে, আপনি আবার উল্টা দিকে আসেন মাইনাস 20, তাহলে আপনি এখন কোথায় আসছেন? 35 এ আসছেন, বাট এরকম না, ওই হয় না যে ডিফারেন্স, বুঝতে পারছি? তাই ভেক্টর ল মানে অ্যাডিশন ল গুলো খুব, ডিসপ্লেসমেন্ট ইজ আ ভেক্টর। মানে ওই যে বললাম কি হয়েছে, আপনি এ থেকে জার্নি স্টার্ট করছেন, এ হচ্ছে আপনার কি ইনিশিয়াল পয়েন্ট, কি হচ্ছে আপনার কি ফাইনাল পয়েন্ট। সেকেন্ড কেসে প্রাইম হচ্ছে আপনার ফাইনাল পয়েন্ট। তো একজনের জন্য ইনিশিয়াল আর ফাইনালের পারপেন্ডিকুলার ডিসটেন্স কত, এসি। আরেকজনের জন্য ইনিশিয়াল আর ফাইনালের পারপেন্ডিকুলার ডিসটেন্স এসি প্রাইম। দুইটা কমপ্লিট ফ্রেন্ডস ডিসপ্লেসমেন্ট ইন ম্যাগনিটিউড অ্যান্ড ইন ডিরেকশন। বিকজ আপনি এটার লেন্থ মাপেন, বড় হবে, এটার লেন্থ মাপেন, দেখি আপনি একটা ট্রায়াঙ্গেল নিতে পারেন। মনে করেন আপনার কাছে একটা ট্রায়াঙ্গেল আছে, এটার একটা সাইডের লেন্থ 4 আর একটা সাইডের লেন্থ 5। যদি এই 4 আর 5 এর সাইডের যে অ্যাডজেসেন্ট সাইডগুলো আছে, এদের বিটুইন অ্যাঙ্গেল যদি ডিফারেন্ট হয়, তো থার্ড সাইডের ভ্যালু কি, ওই অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে, জাস্ট বিকজ সে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। বুঝতে পারছি? দিস ইজ ওয়াই ডিসপ্লেসমেন্ট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, বিকজ ডিসপ্লেসমেন্ট এটাকে ট্রায়াঙ্গেল ল বলে। গত ক্লাসে দেখাইছিলাম, রেকর্ডেড ক্লাসে আছে, আমি আপলোড করে ওখানে দেখে নিন, ঠিক আছে? ওকে, ভেরি গুড। তো তাহলে ডিসপ্লেসমেন্ট কি কোয়ান্টিটি? হ্যাঁ, এই ক্লাসটা রেকর্ড হচ্ছে, এটাও দিয়ে দিব আমি। আমি সব ক্লাসে রেকর্ড করি, আপাতত হচ্ছে আমার ওয়েবসাইটটা বিল্ডিং এর কাজ চলতেছে, তারপরে সব ক্লাস আমি হচ্ছে ফ্রিতে ইউটিউব যে কেউ দেখতে পারে, পরবর্তীতে হয়তো বা না লেয়ার্স অফ সিকিউরিটি বসাবো আর কি। তো ডিসপ্লে একটা ভেক্টর পায়, কেন? বিকজ সে ভেক্টর অ্যাডিশন ল ফলো করে, নট বিকজ অফ ম্যাগনিটিউড, ঠিক আছে? তো ডিসপ্লেসমেন্টকে তাহলে কিভাবে ডিফাইন করব? ডিসপ্লেসমেন্টকে বলা হয় চেঞ্জ ইন পজিশন ওভার টাইম ইউনিফর্ম ডাইরেকশন। Change in position in uniform direction. এখন এই যে লাইনটা লিখলাম, এটা ডিসপ্লেসমেন্ট একটা কোয়ালিটেটিভ, নট কোয়ান্টিটেটিভ। যদি এটা কোয়ান্টিটেটিভ ডেফিনিশন হয়, এটা যদি পারপেন্ডিকুলার ডিসটেন্স ফাইনাল ডিরেকশন, ডিরেকশনটা হবে
বুঝতে পারছেন? এই তিনটা লাইন লিখলে আপনার ডিসপ্লে পারফেক্ট। আপনি আপনার মতো সাজায় লিখবেন, তারপর লিখবেন the SI unit for displacement is m and the dimension is এক্সাম্পল দিতে পারেন, এই যে এ থেকে একটা বি গেছে পারপেন্ডিকুলারলি 5 মিটার, তো ডিসপ্লেসমেন্ট অফ দিস অবজেক্ট ইজ 5 মিটার ফ্রম এ টু বি। এভাবে লিখতে পারেন যে এ বি ওর একটা অ্যারো দিয়ে 5 মিটার, 5 মিটার রাইট ওয়ার্ড in this frame of reference, 5 মিটার রাইট ওয়ার্ড। বুঝতে পেরেছেন? আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। এখন ডিসপ্লেসমেন্ট এবং কার থাকবে? অবজেক্টস অ্যাট রেস্টের কোনো ডিসপ্লেসমেন্ট বা ডিসপ্লে ডিসটেন্স থাকবে না। একটা জিনিস, আপনার কাছে টাকা শূন্য আর আপনার কাছে টাকা নাই, এটা একই কথা না। আপনার কাছে টাকা শূন্য খরচ করছেন, আপনার কাছে টাকা নাই মানে অস্তিত্ব নাই, ছিল না। দুই জিনিস, ব্যাপারটা কি বুঝতেছেন? তো যখন আমি বলবো যে একটা অবজেক্ট ইজ রেস্টেড, ও কথাটা ভুল। একটা অবজেক্ট এট রেস্ট ও চলেই নেই, চলছে, ডিসটেন্স জিরো। তো এই জন্য ডিসটেন্স কখনো জিরো হইতে পারে না, কারণ যে চলবে ও ডিসটেন্স থাকবে, আর যে চলবে না তার ডিসটেন্স থাকবে না। এক্সিস্টেন্সই নাই, অস্তিত্বই নাই, তার মানে জিরো বলে ফেলবো, ব্যাপারটা এরকম না। কিন্তু ডিসপ্লেসমেন্ট ক্যান বি জিরো। তবে আপনি মনে করেন এ থেকে বিতে আসছেন, বাসা থেকে বিটপে আসছেন, এরপর আপনি আবার কিছুক্ষণ পর বিটপ থেকে কোথায় গেছেন? বাসায় গেছেন। তাহলে আপনি ইনিশিয়াল পজিশনে ব্যাক করছেন না? আপনার ডিসপ্লেসমেন্ট কত হয়েছে? জিরো। বাট আপনি তো মুভ করছেন, আপনি তো অ্যাড্রেস ছিলেন না। প্রথমে আপনার ডিসপ্লেসমেন্ট ছিল এ থেকে বি, রাইট? এরপর কি করছেন আপনি? আবার বি থেকে এ তে আসছেন, ব্যাকওয়ার্ডস। তো প্লাস পি এ ইকুয়ালস টু কত? এ বি আর বি এ কি অপোজিট না? এই জন্য এ বি এবং বি এ একটা আরেকটার অপোজিট ভেক্টর, একটা আরেকটার অপোজিট ভেক্টর বা অপোজিট ডিসপ্লেসমেন্ট, দুটোই বলতে পারেন। বুঝতে পারছি? আচ্ছা, আপনারা কি ডিমেনশন অ্যানালাইসিসে এটা পড়ছেন যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি? ওখানে ভি এবং ইউ প্লাস এটি সবগুলার ডিমেনশন একই হইতে হয়, দ্যাট মিন্স সেম টাইপ কোয়ান্টিটি হইতে হয়, আদারওয়াইজ ইকুয়েশন লেখা যায় না, রাইট? এই যে এ বি প্লাস বি এর লেফট হ্যান্ড সাইডে কি লিখছে? ভেক্টরিক কোয়ান্টিটি না? তাহলে রাইট হ্যান্ড সাইডে যে জিরোটা আছে এটা কি হবে? ভেক্টর হইতে হবে। স্কেলার জিরো হিসেবে চিন্তা করা যাবে না। there is no such thing as scalar zero. ভেক্টর ইকুয়েশন, ভেক্টর ইকুয়েশনে যে জিরো ওইটাও ভেক্টর জিরো। ভেক্টর জিরো মানে কি? এটা চ্যাপ্টার 3 তে পড়বো আমরা। চ্যাপ্টার 3 তে ইকুইলিব্রিয়াম অফ ফোর্সেস একটা ব্যাপার আছে, পড়ছেন? ওই যে যেখান থেকে আর ইকুয়ালস টু এমজি পাই, আর মাইনাস এমজি ইকুয়ালস টু জিরো বলে না, তারপর আর ইকুয়ালস টু এমজি বলে না, ওইটাই তো ইকুইলিব্রিয়াম অফ ফোর্সেস। ফোর্সেস আর ইন ইকুইলিব্রিয়াম, একটা একটাকে নেগেট করে ফেলে। এটা তো বই একটা টপিকের নাম বোধহয়, ফোর্সেস ইন ইকুইলিব্রিয়াম। আচ্ছা যাই হোক, আমি পড়াবো ইনশাআল্লাহ, সমস্যা নাই। তো ওইখানেও ওই যে আমরা যখন বলি যে আর মাইনাস এমজি ইকুয়ালস টু জিরো, লেফট হ্যান্ড সাইডে দুইটাই কি ফোর্স না? আরও একটা ফোর্স, এমজিও একটা ফোর্স, তাহলে রাইট হ্যান্ড সাইডে জিরো, এটা কি? এটাও একটা ফোর্স বা ভেক্টর, সোজা কথা। কোনো কনফিউশন আছে? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তো আমরা কি পাইলাম? ডিসটেন্স এবং ডিসপ্লেসমেন্ট দুইটা ডিফারেন্ট জিনিস, বিকজ একটা ভেক্টর ল ফলো করে আর একটা ভেক্টর ল ফলো করে। অবজেক্টস অ্যাট রেস্টের কোনো ডিসটেন্স থাকবে না, ডিসপ্লেসমেন্ট ও থাকবে না। অবজেক্ট সেট, দ্যাটস ওয়াই ডিসটেন্স কখনো জিরো হইতে পারে না। ডিসটেন্স উইল অলওয়েজ বি পজিটিভ। ডিসটেন্স কখনো জিরো হবে না, নেগেটিভ তো হবেই না, জিরো হবে না। বাট ডিসপ্লেসমেন্ট ক্যান বি নেগেটিভ, ডিসপ্লেসমেন্ট ক্যান বি পজিটিভ, ডিসপ্লেসমেন্ট ক্যান বি জিরো। জিরো ডিসপ্লেসমেন্ট মানে এ থেকে বি পর্যন্ত গিয়ে আবার এতে ফেরত আসা, সামথিং লাইক দ্যাট। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? ভেরি গুড। আজকে এই পর্যন্তই থাকুক তাহলে। নেক্সট ক্লাসে আমরা ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ দেখব। সরি।
নেগেটিভ কিভাবে হবে? ফাইন কোয়েশ্চেন। নেগেটিভ কিভাবে হবে? মনে করেন আপনি, আচ্ছা নাম্বার লাইন দিয়ে বুঝে এটাকে। মনে করেন এটা নাম্বার লাইনে 0, মনে করেন এটা 1, এটা 2, এটা -1, এটা -2, ঠিক আছে? আপনি তার মানে কি, এই ফ্রেম, এটা একটা ফ্রেম অফ রেফারেন্স, বুঝতে পারতেছেন? এই ফ্রেম অফ রেফারেন্সে আমরা ডান পাশটাকে পজিটিভ ধরছি আর লেফট হ্যান্ড সাইডটাকে আমরা কি ধরছি? নেগেটিভ। আপনি মনে করেন শুরুতে একদম t=0 পজিশন 2 তে ছিলেন, পয়েন্ট 2 তে ছিলেন, তাহলে আপনার ইনিশিয়াল পজিশন কত? 2, রাইট? কিছুক্ষণ পরে আপনি চলে আসছেন কোথায়? -2 তে। আপনার মুভমেন্ট কোন দিকে হয়েছে? লেফট হ্যান্ড সাইডে না? তো আপনার ফাইনাল পজিশন কতটুকু হবে বলেন তো? -2, বুঝতে পারতেছেন? এখন ডিসপ্লেসমেন্টের যে ডেফিনিশন একটু আগে লিখেছিলাম বোধহয় কোথাও, যে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, কারেক্ট? কারেক্ট। আপনার এখানে ফাইনাল পজিশন কত? -2। ইনিশিয়াল পজিশন কত? 2। এই মাইনাস তো ফর্মুলার মাইনাস, তাই না? তো -2 আর -2 ইকুয়ালস টু কত আসছে? হোয়াট ডাজ ইট মিন? আপনি যেই দিকটা পজিটিভ ধরছেন, অবজেক্ট সেই দিকে যায় নাই, অবজেক্ট তার অপোজিট দিকে গেছে। আপনি আবার বলেন যে না ভাইয়া বাম পাশটা প্লাস ধরবো আমি, এবার ডান পাশে তাহলে কি হয়ে যাবে? অটোমেটিকলি নেগেটিভ হয়ে যাবে। তখন আমার ইনিশিয়াল পজিশন কি হবে? মাইনাস, ফাইনাল পজিশন কি হবে? প্লাস। তখন আপনার হবে ফাইনাল পজিশন +2 মাইনাস ইনিশিয়াল পজিশন কত? -2। বুঝতে পারছেন? ইকুয়ালস টু a মাইনাস মাইনাস কি প্লাস হয়ে যাবে না? +2 ইকুয়ালস টু কত? 4। That is how displacement can be clear. Nice. আজকে এই পর্যন্তই।